আর সেই কলেজ ছুটির পরে জ্যোতিদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়ে শুভ্রকে ফোন করলো। ফোন রিসিভ করতে আশি বলল, আমি আপনার বাসার নিচে, তাড়াতাড়ি আসেন, বলে ফোন রেখে দিল। শুভ্র কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে এমন কেন? এভাবে হুট করে কে ফোন দিয়ে নিচে আসতে বলে? উত্তরে যে কিছু বলবে তারও তো সুযোগ দেয়নি মেয়েটা। আজব। ভাবতে ভাবতে দরজা লক করে নিচে গেটের সামনে যেতেই আরশিকে দেখতে পেল। কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজ থেকেই সরাসরি এসেছে। কিরে, কি এমন দরকার পড়লো যে কলেজ থেকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসলে? চৈতি যে রেস্টুরেন্টের ছেলের সাথে দেখা করতে গেছে জানেন? হ্যাঁ, না জানার কি আছে, ওই তো বললো। ওকে গিয়ে নিয়ে আসুন। ও বাসা থেকে টাকার ব্যাগ নিতে ভুলে গেছে। ওর কাছে এখন 1 টাকাও নাই। কিন্তু আমার তো একটু কাজ ছিল। ও আসবে কি করে? আমি রেস্টুরেন্টের ঠিকানা, নাম সবকিছু মেসেজে জানিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, একটু রেডি হয়ে আসে। আমি গেলাম। শুভ্র ঘরে ফিরে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গুলশানে কোনো একটা রেস্টুরেন্টে নাকি দেখা করতে গিয়েছে। কিছু দূর যেতেই হঠাৎ একটা রেস্টুরেন্টের কাছে ভিড় দেখতে পেল। দূর থেকে যা বুঝলো ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে। কাজ করে কিভাবে এরা যে আগুন লাগার চান্স থাকে? এত এত মানুষ যায়, একটু সাবধানে কাজ করলেই তো হয়। না জানি কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে মনে বিরক্ত হয়ে গাড়ি সামনে আগাতে নিয়ে কি একটা মনে পড়ে গাড়ি থামালো। এই রেস্টুরেন্টে আবার চৈতি নাই তো? রেস্টুরেন্টের নামটা কেমন চেনা চেনা লাগছে। মনে মনে দোয়া করছে এই রেস্টুরেন্টে যেন চৈতি না থাকে। কাপা কাপা হাতে মোবাইল বের করে মেসেজে গিয়ে নামটা দেখে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে যেতে কয়েকটা পুলিশ থামিয়ে বলল, ভিতরে আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন না? রেস্টুরেন্টের ভিতরে আমার পরিচিত একজন আছে। ভেতরে কেউ নেই। আছে, আমি শিওর। আপনি জানলেন কি করে? দেখুন, মেয়েটা যে হট্টগোল শুনে বেরিয়ে আসবে তার কোনো চান্স নেই। কারণ সে কানে শুনতে পারে না। আর ভিতরে থাকলে চিৎকার করে যে কাউকে ডাকবে সেটাও পসিবল না, কারণ সে কথা বলতে পারে না। উনি নিশ্চয়ই বেরিয়ে গিয়েছেন। আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি নিজে গিয়ে চেক করতে চাই, কিন্তু এতে আপনার ক্ষতি হবে। আমার কোনো ক্ষতি হবে না। যেতে দিন আমাকে। আমি জাস্ট শিওর হতে চাই যে উনি ভেতরে আছেন কি না। প্লিজ যেতে দিন আমাকে। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমার হাতে কিছুই করার নেই। একজনের জীবন বাঁচাতে আমি আরেকজনকে বিপদে ফেলতে পারি না। আমার যদি কিছু হয় তার দায়ভার আমি নিব। আপনাকে বিপদে ফেলাবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। মেয়েটা অসহায়। ও নিজে কিছু করতে পারবে না। সাহায্যের জন্য চিৎকারও করতে পারবে না। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু যেতে দাও ওকে। এখনো আগুন অতটাও ছড়ায়নি যে যেতে পারবে না ও। যেতে দাও ওকে। ওনাকে তুমি আটকে রাখতে পারবে না। কথাটা শুনে শুভ্র আর পুলিশ অফিসার দুজনেই পাশে তাকালো। লোকটাকে দেখেই পুলিশের লোকটা বলল, অবশ্যই স্যার, আপনি যেতে পারে। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে বেয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। চৈতের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে। তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হেঁটে সামনে যেতেই পরে যেতে নিলে কেউ একজন দুহাত দিয়ে আঁকড়ে ধরলো। চৈতি তাকাতে শুভ্রের মুখ ভেসে উঠল। চৈতি, চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখুন। কিচ্ছু হয়নি আপনার। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। বলেই পকেট থেকে একটা রুমাল বের করে চৈতির মুখের সামনে ধরলো, যাতে ধোঁয়া নাকে যেতে না পারে। চৈতি এত ধোঁয়ার মাঝে শুভ্রের বলা কথাটুকু বুঝতে পারলো না। চলুন। এক হাতে জড়িয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ির নিচে আগুন দেখে ভয়ে চৈতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। চৈতিকে দাঁড়াতে দেখে শুভ্র বলল, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের হাতে বেশি সময় নেই। চৈতি তখনও ভয়ে কাঁপতে কাঁপতে আগুনের দিকে তাকে দাঁড়িয়ে আছে। চৈতিকে ছেড়ে ইশারায় বলল, চৈতি, আমাদের যেতে হবে এখান থেকে। সিঁড়ির নিচের দিকে তাকাবেন না। চোখ বন্ধ করে রাখুন দরকার হলে। প্লিজ চলুন এখান থেকে, নইলে পরে আটকা পড়ে যাব দুজনে। শুভ্রের কথা শুনে চৈতির হুঁশ ফিরল। মাথা নেড়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। রেস্টুরেন্ট থেকে নেমে একটা পার্কের বেঞ্চে বসে দিয়ে পাশের দোকান থেকে এক বোতল পানি এনে চৈতের দিকে এগিয়ে দিল শুভ্র। শুভ্র হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢোকে পুরো বোতলে পানি খেয়ে একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। চলুন ডাক্তারের কাছে যাই। না, আমার ডাক্তার দেখানো লাগবে না। আমি একদম ঠিক আছি। কিন্তু তাও কোথাও ব্যথা পাননি তো? না, ধন্যবাদ হেল্প করার জন্য, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। আমি জানতামই না আগুন যে লেগেছে, কে বলেও নাই। হঠাৎ নাকে ধোঁয়ার গন্ধ পেয়ে আশেপাশে তাকাতে দেখি কেউ নেই। ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই নিশ্চয়ই নিজের জীবন বাঁচানোর জন্যই দৌড়ে চলে গিয়েছিল, তাই আমাকে তাদের চোখে পড়েনি। আর আমিও কি একটা চিন্তায় বিভোর ছিলাম, তাই নয়তো টের পাইনি। কিন্তু তাও এদের তো উচিত ছিল আপনাকে জানানোর। আপনাকে খোঁজার জন্য যখন যেতে চেয়েছিলাম তখন পুলিশ আমাকে বলেছিল ভিতরে নাকি কেউ নেই। চেক করেছেন তারা। তাহলে আপনি কই থেকে আসলেন? একটা জলজ্যান্ত মানুষকে নাকি তারা দেখেননি? কিভাবে সম্ভব? শুধু আপনার জন্য ওদের কিছু বললাম না, নইলে আমিও শেষ দেখে ছাড়তাম। ওদের পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুভ্রকে এত রাখতে কখনো চৈতি দেখেনি, আজকে ফার্স্ট দেখলো। এর আগে যতবারই কথা হয়েছে শুভ্র যথেষ্ট নরম শান্ত কণ্ঠে কথা বলেছে। আপনি এত রেগে যাচ্ছেন কেন?
কিছু তো হয়নি তাই না? হতে তো পারতো, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি সময় মতো না গেলে। শান্ত হন। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে শান্ত হয়ে বলল, আপনি যে ছেলের সাথে দেখা করতে এসেছেন সেই ছেলে কই? ওকে তো দেখলাম না, উনি অনেক আগে চলে গেছেন। কি? কিন্তু আপনাকে ফেলে উনি কিভাবে চলে গেলেন? আমি যেতে বলেছি ওনাকে। কিন্তু কেন? বাদ দেন না। আচ্ছা, বাসায় যাবেন এখন? চলুন। যদি বেঞ্চ থেকে উঠে শুভ্র পিছু পিছু হাঁটতে লাগলো। গাড়ির সামনে আসতে শুভ্র গাড়ির দরজা খুলে দিল। চৈতি চুপচাপ সিটে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। শুভ্র নিজের সিটে বসে চৈতির দিকে একবার তাকে একটা নিঃশ্বাস ফেললো। অতঃপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। বাসার সামনে আসতেই গাড়িটা গ্যারেজে পার্কিং করে চৈতির সামনে এসে বলল, চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি পারবো যেতে, কোনো কথা না। এত বড় অ্যাক্সিডেন্টের পর আপনার শরীর দুর্বল হয়ে আছে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু আপনার মা তো আমাকে চিনেনি, তাহলে অসুবিধাটা কোথায়? আচ্ছা চলুন। দরজা নক করতে দরজা খুলতে খুলতে চৈতির মা বললেন, কিরে এত দেরি হলো কেন? সামনের দিকে তাকাতে শুভ্রকে দেখে বললেন, এ কি শুভ্র, বাবা তুমি? আর চৈতির কি হয়েছে? একটু পরে বলি। ওনার রুম কোন দিকে? চৈতির মা হাত দিয়ে দেখিয়ে দিতে শুভ্র চৈতিকে ও রুমে নিয়ে বিছানায় বসে দিয়ে বলল, আপনি রেস্ট নিন। চৈতিকে বসে রুম থেকে বের হতে চৈতির মা সামনে এসে বললেন, বলবে তো ওর কি হয়েছে? চোখ মুখ অমন হয়ে আছে কেন ওর? শুভ্র সব খুলে বলতেই চৈতির মা বললেন, বলো কি? ওর কোনো কিছু হয়নি তো? শুভ্র হেসে বলল, না আন্টি, একদম ঠিক আছে ও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে আন্টি, তার কোনো দরকার নেই, আমি আজ আসি। সুতিদের বাসা থেকে বের হতে মোবাইলে ফোন আসলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে অপর পাশ থেকে সতীদের বাসা থেকে বের হতেই মোবাইলে ফোন আসলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে অপর পাশ থেকে আসে বলল, শুভ্র ভাই, খবরে দেখলাম সতী যে রেস্টুরেন্টে গিয়েছিল সেই রেস্টুরেন্টে নাকি আগুন লেগেছে। আশির ভয়ে গলা কাঁপছে, কথাগুলো যেন গলার মধ্যে আটকে আসছে, বের হতে চাইছে না। কাঁপা কাঁপা গলায় বলল, চৈতি, চৈতি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? একটু বিপদ হয়েছিল। কি? শুভ্র হেসে বলল, কিন্তু আমি সামলে নিয়েছি, এখন আপাতত ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। আর সে চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। ভাগ্যিস, ভাগ্যিস তুই বলেছিলি চৈতির কাছে টাকা নেই, ওকে যেন নিয়ে আসে, নাহলে কি যে হতো। ভেবে আমার হাতে রুম দাঁড়িয়ে যাচ্ছে। থাক, এখন এসব কথা ভেবে লাভ নেই। আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম বাজে একটা ঘটনা থেকে চৈতি রেহাই পেয়েছে, ওর কিছু হয়নি। তুইও চিন্তা করা বাদ দে। ওই ছেলের কি খবর যে দেখা করতে চেয়েছিল? জানি না, চৈতিকে জিজ্ঞেস করেছিলাম, বাট উনি বিষয়টা এড়িয়ে গিয়েছে। কি হলো আবার? আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে দেখবো, দেখি কি বলে। রাখি এখন। শুভ্র কি একটা মনে করে আবার কল দিল আরশিকে। শুন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, দেখা করা যাবে? হ্যাঁ, কিন্তু কি কথা? সেটা বললেই বুঝবে। আমি আসছি। আরশি কল কেটে ভাবলো, শুভ্র ভাই ওকে কি এমন কথা বলবে যেটা কলে বলা যায় না? পরেরটা পরে দেখা যাবে। নিশ্চয় জরুরি কোনো কথা নইলে তো এভাবে আর ডাকতো না। ভেবে চিন্তা করা বন্ধ করে দিল। পরের দিন বাসা থেকে বের হয়ে গেটের বাইরের দিকে তাকালো চৈতি। না, শুভ্র তো নেই। অন্যদিন তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আজকে কি হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে বাস দিয়ে যাওয়া থাক, এমনিতে অনেকদিন বাস দিয়ে যাওয়া হয় না। ভেবে একটু হাঁটতে একটা বাস পেয়ে গেল। খালি বাস দেখে উঠে গেল। কিছুক্ষণ পর কলেজের সামনে আসতে নেমে গেল। গেটে প্রবেশ করে একটু দূরে আশির মতো কাউকে একটা দেখা যাচ্ছে। একটু ভালো করে তাকাতে দেখলো ওটা তো আরশি। দূরে আশির কাঁধে হাত রাখলো। আরশি একবার চৈতির দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। সত্যির হাসি মুখটা নিমেষে কালো হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখলো আরশি এখনো আসেনি। জ্যোতি নিজের সিটে বসার কিছুক্ষণ পরই আরশিকে আসতে দেখে হাত নাড়ালো। পাশের সিট থেকে নিজের ব্যাগটা উঠিয়ে আরশিকে বসার জায়গা করে দিল। কিন্তু আরশি একবার তাকিয়ে সামনের একটা সিটে গিয়ে বসে পড়লো। জ্যোতির মন এবার আরো বেশি খারাপ হয়ে গেছে। আরশি কিনা এমন করছে তাই বোধগম্য হচ্ছে না তার। বারবার সামনে আরশির দিকে তাকাচ্ছে। আরশি পাশে বসা একটা মেয়ের সাথে দিব্যি হেসে কথা বলছে। ওর সাথে কেন কথা বলছে না? ওর উপর কি রাগ করেছে? কিন্তু ও তো কোনো দোষ করেনি, তাহলে এরকম কেন করছে? কিছুক্ষণের মধ্যে স্যার এসে পড়লো। আশরাফ ক্লাসে ঢুকেই সর্বপ্রথম চৈতির সিটের দিকে তাকালো। কিন্তু মেয়েটার মুখটা এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? মাথা নিচু করে বসে আছে চৈতি। আশরাফ একটু ভালো করে দেখেই বুঝলো আরশি যে কিনা প্রতিদিন চৈতির সাথে বসে সে বসেনি। চৈতির পাশের সিটটা খালি। মিস আরশি, চৈতির পাশে গিয়ে বসুন। সরি স্যার, লাস্ট বেঞ্চে আমার গরম লাগে, আর তাছাড়া লেখাও ভালো করে বুঝি না। এতদিন কি করে বুঝতেন? আমি এই কলেজে আসার পর থেকে দেখছি প্রতিদিন আপনি লাস্ট বেঞ্চে বসেছেন, তাহলে আজকে কি এমন হলো যে আপনি বোর্ডের লেখা দেখতে পান না? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি গিয়ে চৈতির পাশে বসবেন। কিন্তু স্যার, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আর সে মুখ কালো করে চৈতির পাশে এসে বসলো। প্রথমে চৈতি খুশি হলো, পরে আশির কালো মুখ দেখে কোনো কথা বলল না। ক্লাস শেষে, কি হয়েছে তোর?
আমার সাথে কথা বলছিস না কেন? আমি কি করেছি বল? এভাবে চুপ করে থাকিস না। আশি বিরক্ত হয়ে বলল, তোর জন্য স্যার আমাকে লাস্ট বেঞ্চে বসতে বলেছে। সরি, আমি চাইনি তুই মন খারাপ করে আমার পাশে বসবি। হয়েছে, আর কিছু বলা লাগবে না। ভালো লাগছে না আমার, আমি গেলাম। আশি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মন খারাপ করে কলেজ গেটের বাইরে এসে দেখলো শুভ্র আসেনি। উনি কি ভুলে গিয়েছেন আমার কথা নাকি? আজকে আসেই নেই। আর কিছু না ভেবে বাসে উঠে পড়লো। ইফতার করে বিছানায় বসে বসে রেস্ট নিচ্ছিল চৈতি। কোন সময় যে চোখ লেগে গিয়েছে টের পায়নি সে। ঘুম ভাঙলো 8:30-এর দিকে। শোয়া থেকে উঠে এক কাপ কফি বানিয়ে পড়ার টেবিলে বসলো সে। হঠাৎ পাশে টেবিলের উপর রাখা মোবাইলে আলো জ্বলে উঠতে দেখে মোবাইলটা চেক করতে একটা মেসেজ দেখতে পেল সে। আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আসুন জলদি। চোখ ভালো করে ডলে আবারও তাকালো। ঘুমের মধ্যে কি সে ভুলভাল দেখছে নাকি? এত রাতে কে ওকে মেসেজ করবে? তাও আবার বলছে বাসার নিচে। কে আপনি? আমার বাসা চিনলেন কি করে? সেটা নিচে আসলেই দেখতে পারবে, তাড়াতাড়ি নামুন। আমার হাতে বেশি একটা সময় নেই। আপনি না আসলে আমি আপনার বাসার ভিতর আসতে বাধ্য হব। আপনি নিশ্চয় সেটা চান না। কে এলো? রীতিমতো কিনা হুমকি দিচ্ছে। আপনার আসতে হবে না, আমি আসছি। মেসেজটা সেন্ড করে মাথায় ওড়না দিয়ে ঘর থেকে বের হলো। নিচে আসতে আশরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলে। গাড়িতে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে সে। আশরাফকে এক রাতে আসতে দেখে অবাক হলো সুপচৈতি। দ্রুত পায়ে হেঁটে সামনে গিয়ে মোবাইলে টাইপ করে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আর আমাকে নিচে ডাকলেন কেন? কথা বলতেই ডেকেছি। কলেজেই বলতেন। এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা, কি বলবেন বলুন, একটু তাড়াতাড়ি বলুন। আম্মু জানতে পারলে রেগে যাবে। জ্যোতি, আপনি শুভ্র ছেলেটার সাথে আর মিশবেন না। আশরাফের কথা শুনে জ্যোতি অবাক হয়ে বলল, মানে এই কথা বলার জন্য আপনি এখানে এসেছেন? সিরিয়াসলি? আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা কি আপনি ডিসাইড করে দিবেন? না, আমি সেভাবে বলিনি, ওইভাবেই বলেছেন। আপনার কোনো রাইট নেই আমাকে আদেশ করার। হ্যাঁ আছে, সেটা শুধু কলেজের মধ্যে, এর বাইরে না। আরেকটা কথা, আমি শুভ্রের সাথে কথা বলবো, 100 বার কথা বলবো। ওই মানুষটা একমাত্র আমাকে প্রাধান্য দিয়েছে। আমার সব প্রয়োজন অপ্রয়োজন সবকিছু বুঝেছে। আপনার মতো কথায় কথায় অপমান করেননি। সবসময় আমার পাশে থেকেছেন, সব রকমের সাহায্য করার চেষ্টা করে গেছেন, এবং কোনো স্বার্থ ছাড়াই। আপনার এক কথায় আমি ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিব ভাবলেন কি করে? আমি আসছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চৈতি। আপনার সাথে কাউকে আমার সহ্য হয় না। এতে দোষটা কোথায়? কি করবো আমি? ফিরে যাবার জন্য পা বাড়াতে আশরাফের এখন মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল চৈতি। পিছন ফিরে দেখলো আশরাফ অসহায়ের মতো তাকিয়ে আছে চৈতির দিকে। আপনি এসব কি বলছেন? আশরাফ মলিন হেসে বলল, আমাকে পাগল ভাবছেন তাই না? ভাবছেন মাথাটা ছিঁড়ে গেল কিনা? প্রথমে আমিও ভেবেছিলাম যে মেয়েটাকে আসি দু চোখে দেখতে পারি না, যাকে দেখলেই শুধু তার ছেলে কথা বের হয় মুখ থেকে, তাকে আমি কি করে ভালোবেসে ফেললাম। কিন্তু আমি অসহায়, নিজেকে আটকাতে পারি না। দেখুন, আপনার আর আমার মাঝে যে সম্পর্ক আছে সেটা শুধু টিচার আর স্টুডেন্টের। একজন টিচার হয়ে আপনি আপনার স্টুডেন্টকে এসব বলেন কোন সাহসে? তোমার সাথে যেদিন আমার ফার্স্ট দেখা হয়েছিল সেদিন তো আমি তোমার টিচার ছিলাম না। হ্যাঁ ছিলেন না, কিন্তু এখন আপনি আমার টিচার। একজন টিচার হিসেবে আপনার এসব বলা উচিত হয়নি। আর আপনি ভাবলেন কি করে? আপনি বললেই আমি রাজি হয়ে যাব, আপনাকে ভালোবাসবো? আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি করিনি। আপনার মা আমাকে দেখতে এসে যাচ্ছে তাই বলে অপমান করেছেন, সেটা আমি এখনো ভুলিনি। আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। মানুষ তো ভুল করেই, তাই না? এটাও আমার ভুল, আমি মেনে নিচ্ছি সেটা। আপনি মেনে নিলে সবকিছু আমি ভুলে যাব না। আপনার মুখে আমি যেন আর এই কথা না শুনি। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আপনি ক্ষমার যোগ্যই না। ক্ষমা করবার চিন্তা করা তো দূরের কথা, আমি আসছি। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেটের ভিতর ঢুকে গেল চৈতি। জীবনে এমন একটা মুহূর্ত পরিস্থিতিতে পড়বে তা সে কোনোদিন চিন্তা তো দূরের কথা কল্পনাও করেনি। চৈতি যাবার দিকে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে তো সব দোষ তারই। সে যদি তার মার কথা না শুনতো, যদি চৈতিকে বিয়ে করার ডিসিশন নিত, যদি পাশে এসে দাঁড়াতো, তাহলে তো তাকে আজ এভাবে অসহায় হতো না। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। বাসার সামনে আসতেই রোবটের মতো গাড়ি থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমেই যাচ্ছিল। আশরাফ, তোকে আজ এমন এলোমেলো লাগছে কেন? কি হয়েছে তোর? কিছু না, কিছু না বললেই হলো। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। বলে আশরাফের কাছে এসে মুখে হাত বুলিয়ে দ্বিতীয় আশরাফ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছবি না তুমি আমায়। কি হলো? তুই এভাবে কথা বলছিস কেন? আমার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। তুমি যদি সেদিন চৈতিকে অপমান না করে এবারে বউ হিসেবে আনতে, তাহলে আমার আজ এই অবস্থা হতো না। তুই শান্ত হ। চৈতি কোন মেয়েটা? ওই যে কানে শোনে না আর বোবা। আশরাফ নিজেকে আটকাতে পারলো না, কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা জানো, আমি না ওই বোবা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। অনেক চেয়েছিলাম নিজেকে আটকাতে, কিন্তু পারিনি। আমার মস্তিষ্ক বলছে ওকে ভালোবাসা উচিত না, আবার আমার মন তার ঠিক বিপরীত কাজটা করছে। আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে। আমি হাঁপিয়ে উঠেছি।
প্রতিনিয়ত মস্তিষ্ক আর মনের সাথে যুদ্ধ করতে করতে পরক্ষণে হেসে বলল, অবশ্য আমিও না। এসব কথা কাকে বলছি? যে মানুষটা ওই মেয়েটাকে দেখতে পারে না তাকে। কি বোকা আমি, বাদ দাও, এসব নিয়ে মাথা ঘামিও না। চৈতি আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমার করা অন্যায়গুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমার টেনশন করার কোনো কারণ নেই। বলেই রোবটের মতো সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ছেলে যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলতে লাগলেন, আমার ছেলেটা তো এমন ছিল না। না না, আমি এই আশরাফকে চিনি না। হঠাৎ করে এমন কি করে হয়ে গেল ও? আজকে নিয়ে 1 সপ্তাহ পূরণ হবে। এই 1 সপ্তাহে জ্যোতির সাথে আরশিও ভালোভাবে কথা বলেনি। আর শুভ্র ওকে দেখলে আরশির মতো এড়িয়ে যায়। কথা বলার যে সুযোগটুকু পাবে সেটাও সে পাচ্ছে না। আশরাফকে ওই দিনের পর থেকে জ্যোতি আর কলেজে দেখেনি। শুনেছে সে নাকি রিজাইন দিয়ে চলে গিয়েছে, আর চাকরি করবে না। জ্যোতি বুঝতে পেরেছে তার জন্য আশরাফ স্যার চাকরি ছেড়ে দিয়েছে। ওনার জন্য মায়া লাগছে। ও তো চায়নি ওর জন্য কেউ চাকরি ছেড়ে দিক, কিন্তু ক্ষমা তো করা যায় না। উনি তার প্রতি যে অবিচার অন্যায় ব্যবহার করেছে সেসব ভুলে যদি আশরাফকে সে ক্ষমা করে দেয়, তবে তা নিজেকে অপমান করা বোঝায়। ছাদে বসে এসবই ভাবছিল, হঠাৎ পাশে এসে কেউ একজন দাঁড়ায়। পাশ ফিরে দেখায় জন্নি। তাকাতে দেখে শুভ্র। আজ টানা 6 দিন পর নিচ থেকে এসেছে সে। আর সে আপনার সাথে দেখা করতে চাইছে। কোথায় ও? আমি আপনাকে মেসেজ করে জায়গাটার নাম বলছি। বাই দা ওয়ে, আপনার ফোন নাম্বারটা, আপনার মোবাইলটা দিন, আমি সেভ করে দিচ্ছি। শুভ্র পকেট থেকে মোবাইল ফোনটা বের করে চৈতির দিকে বাড়িয়ে দিল। চৈতি শুভ্রের হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে শুভ্রের হাতে দিল। শুভ্র ইতস্তত করে বলল, কয়েকদিন আগে আপনার কলেজ স্যার এসেছিল এখানে, ওই যে যার সাথে আপনি পরিচয় করে দিয়েছিলেন, কি যেন নাম, মনে পড়েছে? আশরাফ, মেবি রাইট। হুম। এত রাতে কি কথা বলতে এসেছিল? না মানে, কোন স্যার তো তার স্টুডেন্টের সাথে দেখা করতে বাসার নিচ পর্যন্ত আসে না, তাই জিজ্ঞেস করলাম। আমাকে ভালোবাসে উনি, সেটাই বলতে এসেছিল। আর বলেছেন আপনার সাথে যাতে না মিশে, ওনার নাকি সহ্য হয় না। ও, আপনি কি বলেন? মতামত জানিয়েছেন কিছু? মানা করে দিয়েছি। কি? কিন্তু কেন? এমনি। কথাটা শুনে শুভ্র মনে মনে খুশি হলো, প্রকাশ করলো না। নিজের খুশি অনুভূতিটাকে নিজের মধ্যে চেপে রাখলো। আচ্ছা, আপনি আর আরশি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি? এই যে দুজনেই আমাকে ইগনোর করে যাচ্ছে দিনের পর দিন। আজ নিয়ে প্রায় 1 সপ্তাহ হবে আশির সাথে কথা বলেনি। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? আশি কিছু বলেছে আপনাকে? ও তো এমন ছিল না, হঠাৎ এত পাল্টে গেল কেন? আমি তো জানি না, আমাকেও কিছু বলেনি। আপনার মধ্যকার ব্যাপার আপনারাই সলভ করে নিন, আমি আসছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ এমন হয়ে গেল কেন সবকিছু? প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে। মনের মধ্যে প্রশ্নগুলো জমাট রয়ে যায়। একটু পরে মোবাইলে শুভ্র মেসেজ পাঠিয়ে জায়গাটার নাম পাঠিয়ে দিয়েছে। সাথে বলেছে সন্ধ্যা 7টার মধ্যে যেন পৌঁছে যায়। বাসা থেকে নেমে শুভ্রের দেওয়া সেই ঠিকানায় আসতে দেখলো মাঠের মতো একটা খালি জায়গা। এই খালি জায়গায় কেন আরশি দেখা করতে চেয়েছে? বাসাতে বললে তো পারতো, আর না হলে কলেজেই বলতো। তা না করে এই মাঠে নিয়ে আসছে কেন? আশিকে তো দেখা দূরের কথা, কাউকে দেখতে পাচ্ছে না। পুরো মাঠটাই খালি। সন্ধ্যা হওয়ায় দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এরই মধ্যে ব্যাগ থেকে মোবাইল বের করে আশিকে মেসেজ দিয়ে জানিয়ে দিল এখানে আসার কথা। আশি মেসেজের রিপ্লাই সামনের দিকে হাঁটতে বলেছে। একটু সামনে নাকি ও আছে। ফোন ব্যাগের মধ্যে রেখে আরেকটু আগাতে চারপাশ আলোকিত হয়ে গেল। চারপাশে তাকাতেই দেখলো আশেপাশে গাছগুলোর সাথে লাইট বাধাই করা। একটু আগে যে জায়গাটা পুরো অন্ধকার ছিল, এখন সেই জায়গাটা লাইটের আলো ঝলমল করছে। চারদিক চোখ বলে সামনে তাকাতেই দেখলো আরশি আর শুভ্র টেবিলে কেক রেখে হাসিমুখে দাঁড়িয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে দুজনে ইশারা বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতি, হ্যাপি বার্থডে টু ইউ। চৈতি অবাক হয়ে বলল, এসব কি? তোর জন্মদিনের কেক? আজকে তোর জন্মদিন তো, তাই তো এত আয়োজন করা। তোর বাসাতে করতে পারতাম, কিন্তু শুভ্র বললে তোর আম্মু নাকি এসব পছন্দ করেন না, তাই এখানে সেলিব্রেট করবো তোর জন্মদিন। আয় আয়, কেক কাট। যদি এক পা করে এগিয়ে টেবিলের সামনে আসলো। অতঃপর কেকটা আরশিকে প্রথমে খাওয়ালো। আরশি একটু খেয়ে চৈতিকে বলল, তোর জন্মদিনের কেক তুই বেশি করে খা, আমি পরও খেতে পারবো। মাঝখান থেকে শুভ্র বলল, বাহ রে, শুধু তোরাই খাবি, আমি খাবো না? এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট তো আমিই করলাম, এখন আমাকে কেক দিচ্ছিস না? এটা কিন্তু ঠিক না। শুভ্রের কথা শুনে আরশি বলল, আপনি নিজে কেক নিয়ে খান না, মানা করেছে কি? তাই করতে হবে দেখছি। যদি শুভ্রের জন্য আলাদা করে কেক কেটে শুভ্রকে দিল। আপনি জানলেন কি করে আজকে যে আমার জন্মদিন? ওই যে আরশির জন্মদিনে বললেন। ও, আপনি যে আমার কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন সেটা আমি ভাবতে পারিনি। আমি নিজে তো ভুলে গেছিলাম আমার জন্মদিনের কথা। তা মিস সৈতি, লাইফে ফার্স্ট বার্থডে কেমন লাগলো? যদিও বেশি কিছু করতে পারিনি, তবে ইচ্ছা ছিল। আমার লাইফের সেরা মুহূর্ত ছিল, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট।
এজন্যই আরশি আর আপনি টানা 6টা দিন আমাকে ইগনোর করেছেন। আরশি হয়তো বা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছে, বাট আমি একটু বিজি ছিলাম। তার পাশাপাশি আপনার জন্মদিনের জন্য আয়োজনও করতে হয়েছিল, সময় পাচ্ছিলাম না একদম আপনার কলেজের সামনে যাবার। কালকে থেকে আমি একদম ফ্রি। যাই হোক, বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চৈতি মাথা নাড়ালো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আশরাফকে দেখে চৈতির মা প্রথমে অবাক হলে, অতঃপর নিজেকে সামলিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ বাসাতে? কিছু কথা বলতে এসেছিলাম, অনেক আর্জেন্ট। হ্যাঁ বলো। কথাটা বলা জানি আমার ঠিক হচ্ছে না। আহা, বলেই ফেলো না। আন্টি, ওই দিন আমি এবং আমার মা ভুল করেছিলাম। জানি এই ভুল ক্ষমার না, এটাকে ভুল বললে অন্যায় হবে। আমি চাচ্ছি আমার করা অন্যায়টা শুধরে নিতে। চৈতির মা আশরাফের এমন পেঁচানো কথা শুনে বিরক্ত হলেন খুব। এত পেঁচে কথা বলার কি আছে বাপু, সোজা সাপটা বললেই তো পারে। নিজের বিরক্তিটাকে সহ্য করে বললেন, একটু ক্লিয়ার করে বলো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। যা করা তা তো করেই ফেলেছো, এখন সেটা কিভাবে শুধরাবে? আশরাফ একটা শ্বাস নিয়ে বলল, আন্টি আমি চৈতিকে বিয়ে করতে চাই। আশরাফের কথা শুনে চৈতি রেগে গেলেন। বিয়েটাকে কি তুমি ছেলেখেলা পেয়েছো? একবার রিজেক্ট করবে, অপমান করবে, আবার পরে এসে বলবে বিয়ে করবে। এটা কেমন কথা? দেখো, এটা এখন আর সম্ভব না। আমি অলরেডি চৈতির জন্য ছেলে দেখে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর, তার আচার আচরণও মাশাআল্লাহ। আর যে ছেলে আমার মেয়েকে দেখতে এসে মানা করে দিতে পারে, তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আন্টি, আমি মানছি আমি ভুল করে ফেলেছি, একটা সুযোগ দিন সে ভুলটাকে শুধরাবার। চৈত্র আমার সুযোগ দিচ্ছে না, আপনিও না। এমনটা করবেন না প্লিজ, আমার কথা একটু ভাবুন। আমার মেয়েকে রিজেক্ট করার আগে তো তুমি আর তোমার মা দুজনের একজনও ভাবেনি আমার মেয়ের কথা। আমি কেন ভাববো? আমার চৈত্র যেহেতু রাজি না, সেখানে আমি কি করে রাজি হব? তুমি এখন যেতে পারো। আন্টি, এমন করবেন না প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি চৈতিকে কখনো দুঃখ দিব না, রাজারানীর মতো করে রাখবো। আমি আমার মতামত বলে দিয়েছি, এক পা ও নড়বো না আমার মতামত থেকে। চৈতি বাসায় এসে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে যেতে নিলে চৈতির মা আসলো চৈতির সামনে। কিছু বলবে? আশরাফ এসেছিল। উনি কেন এসেছিলেন? তোকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিল। ও, তুমি কি বললে? আমি মানা করে দিয়েছি। এরকম ছেলের সাথে আমি আমার মেয়েকে তো আর বিয়ে দিতে পারি না। অনেক ভালো করেছো। আরেকটা কথা। কি? আমি ভেবেছি শুভ্রের সাথে কথা বলবো। কি কথা? তোর সাথে বিয়ের কথা। ছেলেটা তোকে পছন্দ করে আমি শিওর। তোর কোনো আপত্তি নেই তো? তোমার যা ইচ্ছা করো, বলে নিজের রুমের ভিতরে চলে গেল। চৈতির বলা কথাটাকে চৈতির মা হা ধরে নিলে। আপনি নিশ্চয়ই শুনেছেন আন্টি, মানে আপনার মা আমাদের বিয়ে নিয়ে ভাবছেন। শুভ্রের কথা শুনে চৈতি মাথা নাড়ালো। শুভ্র জিভা দিয়ে ঠোঁট ভিজে বলল, দেখুন, আমি মানছি আপনি একজন অত্যন্ত ভদ্রনম্র মেয়ে। আপনার মাঝে সব গুণই আছে যা একজন ছেলে তার বউয়ের জন্য দেখতে চায়। কিন্তু আমি আপনাকে জাস্ট আমার ফ্রেন্ডই ভাবি। ভালোবাসা মানুষ হিসেবে আপনাকে কল্পনা করিনি কোনোদিন। জাস্ট ফ্রেন্ড হিসেবে আপনার সাথে চলাফেরা করা, কথা বলা। আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছেন, তাই তো? কিন্তু আপনি বলুন, আমি আর আপনি দুজনই তো দুই পৃথিবীর মানুষ, সাইড। আমাদের মধ্যে বিয়েটা হলো না, আপনি সুখী হবেন আর না আমি। তাই বলছিলাম কি, বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে, তাই তো? ইয়েস। আপনি কোনো টেনশন করবেন না, আমি আম্মুকে বলবো আপনাকে আমার বিয়ে করতে হবে না। আপনি আবার আমার উপর ভুল ধারণা। না না, আপনি যা বলছেন ঠিকই বলেছেন। আপনার সাথে আমার বিয়ে হয়ে আমার জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। ঠিকই বলেছেন। বিড়বিড় করতে করতে চৈতি ছাদ থেকে নেমে গেল। শুভ্র একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। যাক, সব চিন্তা ভাবনা শেষ। পরের দিন চৈতি আশরাফ স্যার যে রিজাইন নিয়েছে শুনেছিস? হুট করে রিজাইন কেন নিলেন উনি? আমি তো সেটাই বুঝলাম না। কারণ শরীফ নাকি নিজের পার্সোনাল প্রবলেমের কথা বলেছেন। তুই শুধু কথায় কথা বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? কিছু তো নিশ্চয়ই হয়েছে। তুই কি আমার উপর রাগ করে আছিস? রাগ কেন করবো? কয়দিন তোর সাথে কথা বলিনি দেখে। সেটা তো আমার জন্যে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো কথা বলিসনি। সেটা নিয়ে রাগ করার কোনো মানে হয় না। তাহলে কেন রাগ করে আছিস? রাগ করিনি, এমনি জাস্ট ভালো লাগছে না। কিছু মনে না করলে একটু চুপ থাকবে প্লিজ? কথা বলতে ভালো লাগছে না। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। ক্লাস শেষে কলেজ থেকে বের হতেই দেখলো শুভ্র গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে বোধ হয় ওর জন্য। সকালে না হয় তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিল, কিন্তু এখন কি করবে? শুভ্রের সামনে যেতে কেমন যেন লাগছে। কেন যে তখন আম্মুকে মানা করলো না? তাহলে তো আম্মু শুভ্রের কাছে বিয়ের ব্যাপারে কিছু বলতো না, আর না এমন পরিস্থিতির শিকার হতো। এখন কি করবে? শুভ্রের সামনে যাবে। নিজের অস্বস্তিটাকে দূরে রেখে শুভ্রকে না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র হঠাৎ সামনে এসে বল, কোথায় যাচ্ছে? গাড়ি তো পিছনে, আমাকে দেখেননি? এখন কি উত্তর দেবে? নিজেকে সামলে বল, ও, ওখানে আপনি দাঁড়িয়েছিলেন, দেখিনি তো। সমস্যা নেই, এখন চলো না। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন? মানে আমার একটু কাজ আছে ওই দিকে, আমি এখন বাসায় যাব না। তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি আপনাকে নামিয়ে দিচ্ছি।
চৈতি আমাদের বাসায় যাবে। আরশি চৈতির কাঁধে হাত রেখে বলল। চমকে চৈতি পাশ ফিরে তাকাতে আরশিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। আসলে পড়া নিয়ে একটু কথা ছিল ওর সাথে, তাই আমাদের বাসা ওকে ইনভাইট করেছি। শুভ্র ভাই আপনি চলে যান। কিন্তু চৈতি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে চৈতি আর আরশি একটা রিকশায় উঠে পড়ল। কিরে এখন কি বলবি? কিছু হয়নি? যেতে চাইছিলি না কেন? তুই মিথ্যা কথা বললি কেন? দূর থেকে তোদের কথাবার্তা শুনি বুঝলাম তুই শুভ্র ভাইয়ের সাথে বাসা যেতে চাচ্ছিস না, তাই বুদ্ধি খাটিয়ে মিথ্যা বললাম। এবার তুই বল কি হয়েছে? আম্মু ওনাকে আমার সাথে বিয়ের ব্যাপারে বলেছিলে। বাহ ভালো তো। শুভ্র ভাই নিশ্চয় হ্যাঁ বলেছেন। ও তুই লজ্জায় ওনার সাথে যেতে চাচ্ছিলি না? আর আমি কিনা কি ভাবলাম? এসব কিছু না, উনি মানা করে দিয়েছেন। কি? হ্যাঁ, উনি আমাকে আলাদা করে ডেকে বলেছেন আমাকে উনি জাস্ট ফ্রেন্ডই ভাবেন, ওইভাবে কোনোদিন ট্রিট করেননি আমাকে, তাই উনি আমাকে বিয়ে করতে পারবে না। এতে আমরা কেউই সুখী হব না। মানে কি ভাই, এতদিন উনি তোরা জাস্ট বন্ধু ভাবছে? তোর জন্মদিনের আইডিয়া তো শুভ্র ভাই আমাকে দিয়েছিলেন। ইভেন সব কাজ উনি নিজে হাতে করেছেন, আমাকে হাত লাগাতে দেননি। কেকটা পর্যন্ত উনি নিজে বানিয়েছেন, কোনো বেকারি শপ থেকে কিনেননি। তোর যদি বাইরের খাবার খেয়ে শরীর খারাপ হয় এই ভেবে টানা 4 ঘন্টা লাগে কেকটা বানিয়েছেন। কেউ কি এত সব শুধু তার জাস্ট ফ্রেন্ডের জন্য করে? তুই বল। উনি তো তাই বললেন, ঘোড়া ডিম বলছে। এত কেয়ার চিন্তা ভাবনা আমি আমার লাইফে ওরা বন্ধুদের জন্য কত দেখিনি। মিথ্যা বলেছেন তোকে? মিথ্যা কেন বলবে সেটা আমি কি করে জানবো? তুই খুঁজে বের কর, তোর কাজ এটা। আরশিদের বাসা বের হয়ে হাঁটতে হাঁটতে আরশির বলা কথাগুলো ভাবছে। আচ্ছা আরশি কথাগুলো কি ঠিক? কিন্তু উনি কেন মিথ্যা বলবেন আমাকে বিয়ে করতে ওনার কি সমস্যা? ভাবতে ভাবতে বাসায় পৌঁছে ঘরে ঢুকতে আশরাফের মাকে দেখলো। ওরা কি আবার ওর বিয়ে নিয়ে কথা বলতে এসেছে? চৈতিকে দেখি আশরাফের মা চৈতির কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। ছেলেটা আমার এই পর্যন্ত ভালোভাবে একটা খাবারও মুখে তোলেনি। তুমিই বলো এভাবে চলতে থাকলে তো ও অসুস্থ হয়ে যাবে, চাকরিটাও ছেড়ে দিয়েছে। প্লিজ তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কিন্তু আন্টি হাত জোর করে বলছে, প্লিজ রাজি হয়ে যাও। তুমি বললে তোমার পায়েও পড়বো। আমার ছেলেটাকে আমি আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আমার ছেলেটা ভালোর কথা ভেবে রাজি হয়ে যাও। চৈতির মা আশরাফের মায়ের সামনে এসে বলে, দেখুন আপনি কিন্তু এখন আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমি আপনার ছেলেকে যা বলার বলে দিয়েছি, তাহলে আপনি কেন? আমি বিয়েটা করতে রাজি মা। লেখাটা পরে চৈতির মা অবাক হয়ে বলল, চৈতি তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ মা, আমার জন্য মানুষ এত পাগলামি করছে, তাকে আমি কি করে মানা করি? ভুল তো সবাই করে, আমাদের উচিত ওনাদেরকে ক্ষমা করে দেওয়া। আর আন্টি আপনি আশরাফ স্যারকে চিন্তা করতে মানা করে ওনাকে বলুন আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। তুমি আমার ছেলেটার প্রাণ বাঁচালে মা। আগামী শুক্রবারে বিয়ের ব্যবস্থা করে আপনার ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আশরাফের মা খুশি হয়ে চৈতিকে দোয়া করে চলে গেলেন। চৈতি তুই নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মতামতটা দিলি না তো? মার কথা শুনে চৈতি বলল, মা আমি সজ্ঞানে মতামতটা দিয়েছি, কিন্তু আমি এখন একটি রেস্ট নিব বলে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে আরশির পাশে বসতে আরশি বলল, কি শুনলাম আমি? কি শুনলি? তুই নাকি আশরাফ স্যারকে বিয়ে করতে রাজি হয়েছিস? হুম, কিন্তু তুই এমন একটা মানুষকে বিয়ে করবি? তুই কি ভুলে গিয়েছিস উনি তোকে প্রতিদিন খোটা দিয়েছে, তোকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে? কি করে তুই রাজি হচ্ছিস? তোকে আমি একদিন একটা কথা বলেছিলাম মনে আছে? রিক্সাওয়ালা হলেও আমি বিয়ে করব। সেখানে উনি তো অনেক ভালো, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আমার কি উচিত না ওনাকে ক্ষমা করে দেওয়া? কিন্তু শুভ্র ভাই উনি তো আমাকে মানা করে দিয়েছেনই। চৈতি তুই শুভ্র ভাইয়ের উপর রেগে বিয়েটা করতে চাইছিস তাই না? তেমন কিছুই না, আমার জাস্ট মনে হলো আশরাফ স্যারকে সুযোগ দেওয়া উচিত। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিছু বলবো না। আর বাসার গেটে ঢুকতি শুভ্রের সাথে দেখা। শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শুভ্র বলে উঠল, বিয়ে করছেন শুনলাম? হুম, ভালো, এবার অন্তত সুখ হবেন আপনি। কিছুক্ষণ থেমে বলল, আমাকে অ্যাভয়েড করছেন? কই না তো। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন, দোয়া করি এবার অন্তত জীবনে সুখী হন। অনেক কষ্ট করেছেন লাইফে। বাসার গেটে ঢুকতে শুভ্রের সাথে দেখা। শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শুভ্র বলে উঠল, বিয়ে করছেন শুনলাম? হুম, ভালো, এবার অন্তত সুখী হবেন আপনি। কিছুক্ষণ থেমে বলল, আমাকে অ্যাভয়েড করছেন? কই না তো। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন, দোয়া করি এবার অন্তত জীবনে সুখী হন। অনেক কষ্ট করেছেন লাইফে। বলে গেট থেকে বেরিয়ে দিল। শুভ্র যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চৈতি। হাসি আসছে ওর আরশির কথাগুলো মনে করে। এই ছেলে নাকি ওরে ভালোবাসে। বিয়ে হয়ে যাবার কথা শুনে যে ছেলে হাসি মুখে বলতে কংগ্রাচুলেশন বলতে পারে, সে আর যাই হোক ভালোবাসতে পারে না। ও মনে হয় লাইফের বেস্ট ডিসিশনটাই নিয়েছে। আশরাফকে বিয়ের ডিসিশনটা নিয়ে ও একদমই ভুল করেনি। হঠাৎ গালে ভেজা অনুভব হতে হাত দিয়ে স্পর্শ করলো। আশ্চর্য, ওর চোখ দিয়ে পানি পড়ছে কেন?
ওর তো খুশি হবার কথা, ওর বিয়ে হচ্ছে এই কথা ভেবে। তা না করে কিনা সে কান্না করছে। না না, একদমই চোখের পানি মানায় না, তাও আবার শুভ্রের জন্য। চোখের পানি মুছে ঘরে ঢুকতে চৈতির মা বলে, দেখ তোর জন্য আসটাম শাড়ি গয়না সাজগোজ সবকিছু নিজের হাতে কিনে দিয়ে গিয়েছে। তোর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু বেশি দেরি হয়ে যাবে তাই চলে গেল। কিছুক্ষণ থেমে চৈতির কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, তুই কি এ বিয়েতে সত্যিই খুশি? কি যে বলো না, আমার বিয়ে আমি খুশি হব না তো কে হবে? কত শত বিয়ে ভাঙার পর এই বিয়েটা হচ্ছে, আমার থেকে তো তোমার খুব বেশি খুশি হবার কথা মা। তুমি তো চেয়েছিলে আমার বিয়ে হোক। চৈতির কথা শুনে চৈতির মা মাথা নিচু করে ফেললে। বাধ্য, আমি ফ্রেশ হতে যাচ্ছি। শুভ্র ভাই, আজকে চৈতির বিয়ে। জানি তো। আপনার কি চৈতির প্রতি কোনো অনুভূতি নেই? এতদিন যা ফ্যান্ডি ভেবেছেন, এছাড়া আর কোনো অনুভূতি জন্মায়নি আপনার মনে? না শুভ্র ভাই, চৈতি আপনাকে ভালোবেসে ফেলেছে। ওর আগের মাথায় বিয়েটা করছে। আপনি প্লিজ বিয়েটা আটকান। ওর ডিসিশন ও নিয়েছে, আমি আটকানোর কি? আপনি থাকুন, আর ওইদিকে চৈতির বিয়েটা হয়ে যাক। দেখবেন পরে আবার যেন না আফসোস করেন। বলে আরশি কল কেটে দিল। ফোনটা টেবিল উপর রেখে চেয়ারে সোজা হয়ে বসে রইল কিছুক্ষণ। আচ্ছা, ও কোনো ভুল করে ফেলছে না তো? ও কি চৈতিকে শুধুই ফ্যান ভাবে? চৈতির জন্য ওর মাঝে কোনো অনুভূতি নেই? ও কি চৈতিকে ভালোবাসে না? একটার পর একটা এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে। চুলগুলো খামছে, মাথা নিচু করে বসে রইল শুভ্র। ও এখনো নিজের অনুভূতিটাকে বুঝতে পারছে না। চৈতির ঘরে এখন বিয়ের শাড়ি আর গয়নায় ভরপুর। আরশি সেদিনের পর আর কথা বলেনি ওর সাথে, হয়তোবা রাগ করছে। শুভ্রের সাথে সেদিনের পর আর দেখা হয়নি। চৈতির মা সারাদিন ব্যস্ত, এদিক থেকে সেদিক দৌড়াচ্ছে। কখনো যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে, আবার কখনো ফুল দিয়ে যেখানে সাজানো হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে। একটু পরেই পার্লার থেকে মেয়ে আসলো ওকে সাজাতে। বেশি ভারী সাজ দিবেন না, হালকা করে মেকআপ করে দেন। আচ্ছা, টানা 2 ঘন্টা পর সাজ একদম কমপ্লিট। বাহ, আপনাকে পুরো পরের মতো লাগছে। মেয়েটার কথা শুনে চৈতি হালকা করে হাসলো। বিয়ের সময় হয়ে গিয়েছে, পাত্রপক্ষে এসে গিয়েছে। অলরেডি চৈতির কাজিনটা চৈতিকে ধরে বিয়ের আসরে নিয়ে গেল। চৈতি মাথা নিচু করে আসে। সব নিয়মকানুন শেষে কবুল বলতে বলা হলো চৈতিকে। চৈতির সামনে আশেপাশে তাকালো, কাঙ্ক্ষিত মুখটিকে সে খুঁজে পেল না। কিরে, কবুল বলছিস না কেন? কবুল কথাটা লিখতে যাবে এমন সময় হঠাৎ কে ওর হাত ধরলো। চমকে উপরে তাকাতে শুভ্রের শুকনো মুখটা দেখলো। শুভ্র কিছু না বলে এক ঝটকা হাত টান দিয়ে চৈতিকে বসা থেকে দাঁড় করালো। অতঃপর হাত টেনে হাঁটা ধরলো সামনের দিকে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি চৈতিকে? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? চৈতি আপনাকে মন থেকে বিয়েটা করছে না বলি আর কোনো কথায় কান না দিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসলো। চৈতি এখনো একটা ঘোরের মাঝে আছে। শুভ্র হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে ওকে। রাস্তার সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। শুভ্রের এতে কোনো মাথা ব্যথা নেই। ও সামনে তাকে হেঁটে যাচ্ছে। কিছুদূর পার হইতে হাত ছাড়লো। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করেছেন? আপনি জানে, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? তাকে ভালোবাসেন না, তাকে বিয়ে করতে যাচ্ছিলেন। তো কি করবো আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে। আর কি করার আছে আমার? আমি একটু কনফিউশনে ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতিটাকে নিয়ে। আদৌ আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে ভুল বলেছি। আমি আপনাকে বন্ধুর মতোই কোনোদিনই ট্রিট করিনি। আমি যা করেছি তা শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফোটাবার জন্য করেছি। দেরিতে হলো, আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়েকদিন আমি একটা ফুটো শান্তি পাইনি জানেন। বারবার চিন্তারা আমাকে করে করে খাচ্ছিল। এতদিন ভুল করলো, আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটাকে শুনেছি, কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে, অন্য কারোর কি করে হতে দেই। ভেবেছিল শুভ্রকে কয়েকটা কঠিন কথা বলবে, কিন্তু শুভ্রের মুখে এমন কথা শুনে থমকে গেল। আমাকে কি আশরাফের মতো একটা সুযোগ দেওয়া যায় না? যদি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আপনার যদি অমত থাকে তাহলে আমি আবার আপনাকে বিয়ের আসরে পৌঁছে দেব। তাও প্লিজ চুপ করে থাকবেন না। ভুলো এই কথা বলবেন না। একে তো বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন যদি আবার গিয়ে দিয়ে আসেন একটা মারও পিঠের বাইরে পড়বে না। চলুন। কোথায়? কাজী অফিসে। বিয়ে করে মার কাছে যাব, গিয়ে দোয়া নিয়ে আসবো এক্ষুনি। হ্যাঁ, পরে যদি আপনি ওই আশরাফকে বিয়ে করতে রাজি হয়ে যান। আমি একবার রিস্ক নিয়েছি, আর রিস্ক নিতে চাই না। আপনার কোনো অসুবিধা হবে না। কিসের অসুবিধা? আপনি তো বলেছিলেন আপনি আর আমি দুজন দুই প্রান্তের মানুষ। যদি সেটা আমি না বুঝে বলেছি, আমি তো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবো না। তারা আপনাকে দেখে হাসবে না, হাসলো আমার কি? আমি আপনার কণ্ঠ হব, শ্রবণ শক্তি হব। কেউ যদি আপনাকে কিছু বলে তা আপনাকে আমি বলবো, আবার আপনার কথা তাদের কাছে আমি পৌঁছাবো। সত্যি পরে আফসোস করবেন না তো? প্রশ্নই আসে না। দেখতে দেখতে প্রায় কয়েক মাস পার হয়ে গিয়েছে। শুভের মা প্রথমে চৈতিকে মেনে না নিল, এখন চোখে হারায়।
উনি নিজে ভাগ্যবতী মনে করেন এমন একটা বৌমা পেয়ে। চৈতি প্রেগনেন্ট, আর 2 দিন পর ওর অপারেশনের ডেট। রান্না করছিল রান্নাঘরে দাঁড়িয়ে, হঠাৎ পেটে আচমকা ব্যথা টের পেল। প্রথমে পাত্তা দিল না সে, কিন্তু আস্তে আস্তে ব্যথার পরিমাণ বাড়তে লাগলো। একসময় সামান্য ব্যথা অসহ্যনীয়তে পরিণত হলো। নিচে বসে পড়ল সে পেটে হাত দিয়ে। অপারেশনের তো ডেট ছিল 2 দিন পর, তবে আজকে এমন ব্যথা করছে কেন? শুভ্রের মা নিজের রুম থেকে পুরা গন্ধ পেয়ে দৌড়ে আসলেন রান্নাঘরে। এসে দেখলেন জ্যোতি মেঝেতে বসে আছে, ব্যথায় কাতরাচ্ছে। দেরি না করে দৌড়ে নিজের রুমে এসে অ্যাম্বুলেন্স ডাকলেন। অতঃপর শুভ্রকে কল করে জানালেন শুভ্র অফিসে বসে কাজ করছিল, জরুরি একটা মিটিং আছে ওর, সেটারই প্রিপারেশন নিচ্ছিল। পকেটে ফোন বাজতে রিসিভ করে হ্যালো বলতে তার মা বলে, জ্যোতির অবস্থা বেশি একটা ভালো না, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। শুভ্র বসা থেকে উঠে যাওয়ার অ্যাসিস্ট্যান্টকে বলল সবগুলো মিটিং ক্যান্সেল করতে। বলতে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, স্যার আপনি শিওর তো? তার মানে কয়েক কোটি টাকা ডিল ছিল, এখন এই মুহূর্তে মিটিং ক্যান্সেল করলে তো সবগুলো টাকা যার নামে যাক, টাকা আছে আমার স্ত্রী, গুরুত্ব আমার কাছে বেশি। বলেই অফিস থেকে বেরিয়ে পড়লো। হাসপাতালে পৌঁছালে দেখলো শুভ্রের মা বসে আছে। কাছে গিয়ে বলল, আম্মু ওটিতে নিয়ে গেছে একটু আগে। শুভ্র মার পাশে বসে পড়লো। টেনশন হচ্ছে খুব। একটু পরে ডাক্তার বেরিয়ে আসতে শুভ্র দৌড়ে গিয়ে বলল, আমার স্ত্রীর অবস্থা সুস্থ আছে, সাথে আপনার ছেলেও আলহামদুলিল্লাহ। দেখা করতে পারি এখন? হ্যাঁ, তবে একজন জাস্ট। শুভ্রের মা শুভ্রকে যেতে বলল। শুভ্র ধীর পায়ে প্রবেশ করতেই দেখলো চৈতি চোখ বন্ধ করে শুয়ে আছে। কাছে গিয়ে মাথায় হাত রাখতে চৈতি চোখ খুলে বলল, আমার বাচ্চা আম্মুর কাছে, ওকে একটু নিয়ে আসবে? শুভ্র গিয়ে মা থেকে বাচ্চাটাকে নিয়ে চৈতির কাছে নিয়ে আসলো। ওর কানের কাছে একটা শব্দ করো তো। কেন? আহা করো না। শুভ্র শব্দ করতে বাচ্চাটা নড়ে উঠলো। বাচ্চাটাকে নড়ে উঠতে দেখে চৈতি প্রশান্তির একটা হাসি দিল। হাসছো কেন? আর শব্দ করতে বললে কেন? চেক করতে দেখলাম বাচ্চাটা আমার মতো হয়েছে কিনা। তোমার মতো মানে? কানে শুনতে পাই কিনা? চৈতি, তোমাকে কয়বার বলেছি এসব নিয়ে কথা বলবে না। ও যদি তোমার মতো হতো তবুও আমি ওকে যত্নে রাখতাম, কারণ ও আমার সন্তান। তোমার না বলো আমাদের। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। তোমার কারণে আমি আজ সুখী। সমাজের কথা, বাচ্চাকে দূরে ঠেলে আমাকে আপন করে নিয়েছো। আমার জীবনটা আজকে অন্যরকম হতে পারতো, কিন্তু তোমার কারণে আমি পরিপূর্ণ হয়েছি। শুধু তুমি এলে তাই। আমার জীবনে আশার আলো খুঁজে পেয়েছো। যে জীবনে ভবিষ্যৎ আমার কাছে অনিশ্চিত ছিল। ধন্যবাদ আমার লাইফে আসার জন্য, আমার বাচ্চা বাবা হওয়ার জন্য। এরই মধ্যে বাচ্চা চিৎকার করে উঠলো, দাও দাও আমার কাছে দাও, একটা বাচ্চাও রাখতে পারো না। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।